স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় পড়া চলছে। জামায়াতের নিবন্ধন ইস্যুতে ফের শুনানি কাল। শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় 17 মে। সব আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা আইনজীবীর। ওটিপি না আসায় সারা দেশে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম বন্ধ, দুর্ভোগে গ্রাহকরা। নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের ফের শুনানি কাল। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বিচারপতিরা এই আদেশ দেন। জামায়াতের আইনজীবীরা জানান, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল উপমহাদেশের ইতিহাসে প্রথম। যে প্রক্রিয়ায় হাইকোর্টে নিবন্ধন বাতিল হয়েছে সেটি ঠিক হয়নি। রাজনৈতিকভাবে হেয় করতেই এমনটা করা হয়েছিল বলে দাবি করেন তারা। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। যারা এই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডার্ড নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের নববর্ষ অনুষ্ঠানস্থলে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা সে বিষয়ে হাইকোর্টে রায় পড়া চলছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, এখন পর্যন্ত যতটুকু রায় পড়া হয়েছে তাতে কোন কোন বিষয় উঠে এসেছে? মামলার আইনজীবীরা কি বলছেন? রাজীব, আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে 2001 সালের ঘটনায় 2025 সালে রায় হচ্ছে হাইকোর্টে। এখন তার মানে বোঝাই যাচ্ছে যে 2 যুগেরও বেশি সময় পরে কিন্তু আজকে যে রায়টি পড়া শুরু হয়েছে সেটি আসলে 2 যুগেরও বেশি সময় পর। এবং আপনাকে যদি জানাতে চাই যে 2001 সালে যে রায়টি হয়েছিল এর আগে বিচারিক আদালতে কিন্তু 2014 সালে রায় দিয়েছিল। যেহেতু 8 আসামির ফাঁসি দেওয়া হয়েছিল সেই কারণে আসামিদের ডেথ রেফারেন্স নিশ্চিত করতে এবং আসামিদের পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল, 6 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদের পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল সেই আপিলেরই কিন্তু শুনানি শেষ হয়ে বেশ আগেই রায়ের জন্য তারিখ নির্ধারণ করেছিল আদালত। এবং হচ্ছে গিয়ে আপনার যে এই গত বৃহস্পতিবারে কিন্তু রায় ঘোষণা শুরু হয় এবং আজকে আসলে যেমনটি রায় আমরা এর মধ্যে আসলে খবর পেয়েছি যে রায়টি ঘোষণা হয়ে গিয়েছে। যদিও রায়ে আসলে বিস্তারিতভাবে কি বলা হয়েছে সে বিষয়টা আমি এখনই বলতে পারছি না, কারণ আমি আসলে আদালতে এই মুহূর্তে ছিলাম না, নিশ্চয়ই বুঝতেই পারছেন। তবে একটা বিষয় কিন্তু আদালতে যখন রায় ঘোষণা হচ্ছিল তখন কিন্তু একটি বিষয় আমি দেখেছি যে আসামি রাষ্ট্রপক্ষ থেকে যেটুকুটি বলা হয়েছিল যে তাদের হচ্ছে গিয়ে সর্বোচ্চ শাস্তি কিন্তু চাওয়া হয়েছিল এবং বলা হচ্ছিল যে বাঙালির যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে কেন্দ্র করে যে এক জায়গায় যে অনেক লোকের যে সমাগম হয়েছিল সেই সমাগমকে কেন্দ্র করে যে সেখানে যে হামলা হয়েছিল সেই হামলায় আমরা আসলে যেমনটি জেনেছি যে 2 জনের যাবজ্জীবন রাখা হয়েছে এবং এরকমটি আর কি বুঝেছি এখন পর্যন্ত। আর আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে এই আসামি পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে আসামিদেরকে শুধুমাত্র তাদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরেই কিন্তু ভিত্তি করে রায় দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু তারা খালাস চেয়েছেন। তো আসলে রায়টি হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই যদি সময় থাকে নিউজের মধ্যে হয়তো লাইভে আবার আইনজীবীদের মাধ্যমে আমরা কথা বলে বিস্তারিত জানাতে পারবো। রাজীব। আজিজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। সাবেক সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এর শুনানি হওয়ার কথা রয়েছে। গত বছর জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর থানাধীন হকার সাগর হত্যা মামলায় আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত
12:15টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে মানিকগঞ্জ 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজ বেগম। তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি। এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এই সঙ্গীতশিল্পী। আর 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন। দেশজুড়ে বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় 17 মে নির্ধারণ করেছে আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন। এ সময় মামলার 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। মামলার মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 8 বছরের শিশুটি। যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17 মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। জাতীয় পরিচয়পত্র এনআইডির সার্ভারে লগইন জটিলতার কারণে সেবা আপাতত বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে না পারায় বিভিন্ন সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার এই তথ্য জানান এনআইডি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি না আসার কারণে কর্মকর্তারা সার্ভারে লগইন করতে পারছেন না। এতে অনলাইন ভিত্তিক সেবা আপাতত বিঘ্নিত হচ্ছে। সমস্যা সমাধানে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,37,274 জন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে আরও প্রায় 63 লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছেলের স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য আসছি কয়েকবারই। আজকে আসার পর সার্ভার সমস্যার জন্য তারা বলতেছে যে আজকে হবে না, আবার আগামী দিন আসেন। সকালে আসছি, বলছে যে সার্ভারের সমস্যা, বলছে যে 2টার পরে সার্ভার আসতে পারে। তো 2টার পরে ওইখানে গেছি, যাওয়ার পরে বলতেছে যে এই ভবনে লিফটে 7 তলা আসার জন্য। তো এখন আসছি আর কি, বসে রয়েছি অপেক্ষা আর কি। কাগজপত্র সব আমার টুকু জমা নিচ্ছে, আর আগে তো জমা আছেই, ওটা বের করে আমার দেখাতে পারতেছে না। এরা এখানে আসলে বলে যে আমরা পাঠাই দিচ্ছি, ওই রাজশাহী গেলে ওরা বলে এখনো আসেনি। এই ঘুরি খেলি 2.5 বছর ধরে। এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শাবনম। শিউলি, এনআইডি এর সমস্যা কখন থেকে শুরু হয়েছে, কখন নাগাদ সমস্যা সমাধান হতে পারে বলে আশা করা যাচ্ছে? রাজীব, আপনি নিউজে যেরকম দেখাচ্ছিলেন সাধারণ মানুষের কথাবার্তার মাধ্যমে, তো আমরা দেখেছি যে দুপুর 12:30টার পর থেকেই মূলত এনআইডি জটিলতার যে সার্ভার ডাউন বা ওটিপি যে সমস্যাটা সেটা আসলে শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে ওটিপি না আসার ফলে আসলে নির্বাচন কমিশন থেকে যে সেবাটা দেওয়া হয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কাছ থেকে, সেই সেবাটা তারা আসলে দিতে পারছেন না। কারণ জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে প্রবেশ করতে গেলে শুরুতে একটি ওটিপি দিতে হয় ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে। সেক্ষেত্রে ওটিপি না এলে আসলে সেই সার্ভারটা তার ঢোকা যায় না। এই কারণে তখন স্বাভাবিকভাবে এই সেবাটা আসলে বিঘ্নিত হচ্ছে এবং এর ফলে অসংখ্য মানুষ সেবাগ্রহীতা যারা এসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, তারা আসলে এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। আমাদের কাছে তারা অভিযোগ করেছেন তারা আসলে বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরির পরেও তাদের কোনো সমাধান হচ্ছে না এবং এই সংকটটা দুপুরের মধ্যে কেটে যাওয়ার কথা থাকলেও এখন 2টা পার হয়ে গেছে, এখনও এটা সমাধান হয়নি। তবে আমরা জাতীয় পরিচয়পত্র বিভাগের যিনি মহাপরিচালক তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে আসলে যে ওটিপির যে সমস্যা সেটা মূলত হয়েছে যে তৃতীয় পক্ষ ওটিপি সরবরাহ করে মূলত নির্বাচন কমিশনকে, সেই পক্ষের একটা সার্ভার জটিলতা এবং তাদের যে সংকট, সেই সংকটের কারণে মূলত নির্বাচন কমিশন এই সেবাটা দিতে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে তারা আশা করছেন
সন্ধ্যা 6টার মধ্যে হয়তো এই সংকটটা কেটে যাবে এবং তখন এর মধ্যে এখন যে সংকট আছে চলমান আছে তারা একেবারে সেবা বন্ধ করে দেননি। এর মধ্যে যেসব কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। তবে তারা আরেকটা যে বিষয়ে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে যে শুধু ওটিপি ছাড়াও সেই সার্ভারে প্রবেশ করার জন্য আরও কিছু পদ্ধতি রয়েছে। তার মধ্যে আরেকটা পদ্ধতি হলো ফেসের ব্যবহার করে যেসব কর্মকর্তা সেই সার্ভারে প্রবেশ করতে চান তারা আসলে সার্ভার ব্যবহার করতে পারছেন এবং সেবাও দিতে পারছেন। শুধুমাত্র ওটিপি যারা ব্যবহার করছেন তারা এক্ষেত্রে বিড়ম্বনায় পড়ছেন এবং সেবা গ্রহীতাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং অনেকেই যেহেতু অনেক দূর থেকে ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের জন্য বিষয়টা একটু জটিল হয়ে গেছে। তবে কর্মকর্তারা আশা করছেন এই বিষয়টা তারা শীঘ্রই একটা সমাধান করবেন। এর মধ্যে তারা তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। রাজীব, হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড, যেটি আমরা রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। কিন্তু আজকে এবং অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ওনার পর্যবেক্ষণকে যদি একটু সুন্দর করে বলতেন যে ওনারা বলছেন যে একজন করে বলবেন, একজন করে প্রশ্ন করেন। হ্যাঁ, বলেন আপনার প্রশ্ন বলেন। আমরা তো সে কথাই বললাম যে এই একজনকে হত্যা করা মানে এটা কালচারাল একটা, যে মানুষের যে কালচারাল রাইটস, সেই রাইটসের উপরে এটি একটি আঘাত। এবং শুধু বাংলাদেশ নয়, আমরা যদি ইউএন ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটসের যে ট্রিটি, সেই ট্রিটি দেখি, সেখানেও কালচারাল রাইটস হলো সবচেয়ে বড় আঘাত। সেই আঘাত তারা করেছে। আমরা মনে করি যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমরা আদালতের সম্পূর্ণ রায় হাতে পাওয়ার পরে এখন আমরা আপিল করব। আমরা আদালতের সম্পূর্ণ রায়, সম্পূর্ণ অবজারভেশন পাওয়ার পরে যেগুলি আমাদের সামনে এভিডেন্স এসেছে, যেসব সাক্ষ্য প্রমাণ এসেছে, তার ভিত্তিতে যাদের মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন, যাদের যাবজ্জীবন হওয়া প্রয়োজন, সেগুলি সবগুলি আমরা আপিল করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, রাজধানীর রমনা অটোমূলে ছায়ানটের নববর্ষ অনুষ্ঠানস্থলে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা সে বিষয়ে আজ হাইকোর্টের রায় ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ব্রিফ করছিলেন আইনজীবী। চলে যাচ্ছি পরের খবরে। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে স্থাপত্য প্রতিষ্ঠান ভলিউম 0 লিমিটেড। রাজধানীর পূর্বাচলের সেক্টর 2-এ একটি আন্তর্জাতিক স্কুল ক্যাম্পাসের নকশা তৈরির লক্ষ্যে সম্প্রতি নিকুঞ্জ 2-এর প্রাইম টাওয়ার মেরিনা ইয়াসমিন চৌধুরী হলে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নয়নের জন্য ভলিউম 0 লিমিটেড স্থাপত্য নকশার পাশাপাশি তত্ত্বাবধান সেবাও প্রদান করবে। স্কুলটি এমন একটি একাডেমিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা সাশ্রয়ী মূল্যে ও সহজলভ্যভাবে শিক্ষার উৎকর্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় দিক নির্দেশনা এবং সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী। দেশের বাইরের খবর। গাজা ভূখণ্ডে খান ইউনিসের নাসের মেডিকেলে হামলা চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া সোমবার পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় আরও কমপক্ষে 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইসরায়েলের হামলায় নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাসান ইসলাইহ নামে এক সাংবাদিকের মৃত্যু হয়। এতে করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট 215 জন সাংবাদিক প্রাণ হারালেন। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় পড়া শেষ, জামায়াতের নিবন্ধন ইস্যুতে ফের শুনানি বুধবার। শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় 17 মে, সব আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা আইনজীবীর। ওটিপি না আসায় সারা দেশে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম বন্ধ, দুর্ভোগে গ্রাহকরা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।